প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। বরণীয় মানুষ স্মরণীয় বিচার পর্বে আজকে আপনারা শুনবেন বায়রন। পত্রপত্রিকায় আমাকে নিয়ে কুৎসা রটাচ্ছে। সাধারণ লোকের কথার বিষয়বস্তু এখন আমি। হাউস অব লর্ডসে আমি ঢুকলে এখন আমাকে নিয়ে ফিসফিসানি ওঠে। রাস্তায় আমাকে অপমান করা হয়। আমি থিয়েটারে পর্যন্ত যেতে ভয় পাই। জনতার গুজব বা ব্যক্তিগত ঈর্ষা আমাকে সমস্ত রকম নারকীয় পাপকাজ সম্পর্কে অভিযুক্ত করেছে। আমি বলতে চাই, আমার সম্বন্ধে যা কিছু ফিসফিস বা গুনগুন বা অর্ধোচ্চারিত হয়েছে তা যদি সত্যি হয় তবে আমি ইংল্যান্ডের উপযুক্ত নই, আর যদি মিথ্যে হয় তবে ইংল্যান্ড আমার উপযুক্ত নয়। বড় ভয়ঙ্কর প্রস্তাব দিয়েছিলেন বায়রন। সত্য যেদিকেই থাক, তার একমাত্র উপায় ইংল্যান্ড ত্যাগ। ইংল্যান্ডের পক্ষে তিনি অনুপযুক্ত হলে তো কথাই নেই, আর যদি ইংল্যান্ড তার মতো লোকের পক্ষে অনুপযুক্ত হয়, তার পরিমাপের মতো না হয়, তার মানসিকতার পক্ষে ছোট হয়ে যায়, তবে আর তার সেখানে থাকা চলে না। তাই আজন্ম শহীদ ইংল্যান্ড, তার অনেক চোখের জল এবং তপ্ত হৃদস্পন্দনের সাক্ষী। তখন 1816 সাল। বায়রন তখন মধ্য যৌবনে। সমস্ত ইউরোপ তার খ্যাতিদীপ্ত মুখচ্ছবিতে ঝলসে যাচ্ছে। আদালতে বা রাজদরবারে বায়রনের কখনো বিচার হয়নি, কিন্তু জনতার নিষ্ঠুরতম বিচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে। বারবার বাধা দিয়েছে বিপুল প্রতিপক্ষ। ভীষণ চাপা দুঃখে তিনি বলেছিলেন, আই ওয়াজ অ্যাকিউজড অফ এভরি মনস্ট্রাস ভয়েস, বি পাবলিক রিউমার অ্যান্ড প্রাইভেট র্যাঙ্কার। হয়তো শেষ পর্যন্ত তাকে অভিযুক্ত হয়ে যেতে হতো আদালতে। তার আগেই তিনি বরণ করেছিলেন স্বেচ্ছা নির্বাসন। জনতার আক্রমণে জন্মভূমি ইংল্যান্ড থেকে প্রস্থান বা পলায়ন তার বুকে গভীরভাবে দাগ কেটেছিল। তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ তার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই উপলক্ষেই ঘাট পাকিয়েছিল তার দেশবাসী। এমনই অভিজাত এবং অভিমানী ছিলেন বায়রন যে জনতার অভিযোগের উত্তর দেওয়ার বদলে নিজেকে সরিয়ে নেওয়াই উপযুক্ত মনে করেছিলেন। ভেবেছিলেন, জনমানস সুস্থির হলে কবি হিসেবে আমার তাকে আহ্বান করলে ফিরে আসবেন। কিন্তু আর ফেরা হয়নি। বেঁচে থাকতে থাকতেই ওরকম বিপুল খ্যাতি ও অখ্যাতি বায়রনের মতো আর কেউ কখনো পায়নি। কবি হিসেবে বায়রনের চরিত্র দ্বিতীয় দলের, অর্থাৎ একদল কবি থাকেন শান্ত আত্মনিমগ্ন, কখনো বা রুগ্ন হৃদয়ের মতো আবেগ ও উত্তাপ কাব্যে খরচ করে নিজের জীবন সিদ্ধ করা জলের মতো স্বাধীন। সেই সব কবি প্রকৃত শহীদের মতো। আর একদল ভয়ঙ্কর, প্রচণ্ড, বলগাছেরা, উল্কার মতো নিজের জীবন ও সাহিত্যকে জ্বালিয়ে দিয়ে যান। তাদের শরীরে শিরা উপশিরা যেন ধনুকের ছিলার মতো টান করা, যে কোনো সময় ছিঁড়ে যায়, শেষ হয়ে যায়। উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চি, দেব দুর্লভ মুখকান্তি, ডান পা সামান্য খোঁড়া। ওই খোঁড়া পা বায়রনের জীবনে অতি উল্লেখযোগ্য অংশ নিয়েছে। বস্তুত তার উচ্চকিত জীবন, রমণীদের সঙ্গে তার অস্বাভাবিক বিলাস, এর জন্য অনেকটা দায়ী তার ওই খঞ্জ দক্ষিণপদ। বায়রনের মুখের রং ছিল অদ্ভুত রকমের বিবর্ণ। তার সমসাময়িক এক বিখ্যাত লেখক বলেছেন, বায়রনের মুখে একটা অলৌকিকত্বের ছাপ ছিল। ঈশ্বর বা শয়তান যে ধরনেরই হোক না কেন, কখন তিনি কি কাজ করবেন বা কি কথা লিখবেন তা কিছু বোঝা যেত না তার মুখ দেখে। ওয়াল্টার স্কট বায়রন সম্বন্ধে বলেছিলেন, সে যেন একটা স্কুলের ছেলের মতো, যার 2 পকেটে সব সময় হাত বোমা ভর্তি থাকে। পুরো নাম জর্জ গর্ডন বায়রন, 6ষ্ঠ ব্যারন। জন্ম 1788 সালের 22শে জানুয়ারি,
লন্ডন শহরে। বাপ মায়ের কাছ থেকে পেয়েছিলেন খেতাবের বোঝা, মান্ধাতা আমলের একটা ভাঙাচোরা দুর্গের মতো বিশাল প্রাসাদ আর শূন্যগর্ভ আভিজাত্য। অত বড় বিরাট পরিবারের একমাত্র উত্তরাধিকারী হয়েও অর্থকষ্টে ভুগতে হয়েছে অনেক সময়। পারিবারিক স্নেহ বা সুস্থ আবহাওয়া তার পক্ষে জোটেনি। তার বাবাকে বলা হতো ম্যাড জ্যাক বায়রন। দুবার বিবাহ করেছিলেন তার বাবা। প্রথম পক্ষে একটি মেয়ে হয়েছিল, তার নাম আগাস্টা। এই মেয়েটি পরবর্তী জীবনে তার বিখ্যাত কবি ভ্রাতার জীবনের সমস্ত বিড়ম্বনার জন্য দায়ী হয়েছিল। বায়রনের বাবা দ্বিতীয়বার বিবাহ করেছিলেন ক্যাথরিন গর্ডনকে এবং বায়রনের অতি শিশু বয়সেই তার বাবা ঋণের দায়ে ফরাসি দেশে পালিয়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল। বায়রনের মাও ছিলেন পাগলাটে ধরনের। মায়ের মৃত্যুর পরই বায়রন অনুভব করতে পেরেছিলেন মায়ের প্রতি তার কতখানি ভালোবাসা এবং আকর্ষণ ছিল। ছেলেবেলায় বায়রনের ভার দিয়েছিলেন এক হাতুড়ে ডাক্তারের ওপর। সেই লোকটি বালকের দুর্বল পাখানা খুঁচিয়ে খুঁচিয়ে সারা জীবনের মতো সম্পূর্ণ বিকৃত করে দিয়েছিল। এই বিকৃত পাখানা লুকোবার চেষ্টা করেছেন সর্বক্ষণ লর্ড বায়রন। লোকের সামনে কখনো হাঁটতে চাইতেন না। তিনি যে অন্য লোকের চেয়ে সব বিষয়ই অধিক সক্ষম, এটাই প্রমাণ করতে তার কেটে গেল সারা জীবন। হ্যারোতে যখন পড়তেন তখন পড়াশোনায় খুব চৌখস না হলেও খেলাধুলায় খুব সুনাম ছিল। খোঁড়া পা নিয়েও ক্রিকেট খেলায় ছিলেন খুব পারদর্শী। সেই ক্রিকেটের আদি যুগে সাঁতারে ছিলেন বিখ্যাত। বস্তুত সামান্য খুঁড়িয়ে চলার জন্য যে তাকে আরো সুন্দর দেখাতো তা তিনি জানতেন না। মেয়েদের প্রতি এক উন্মত্ত নেশা ছিল তার সারা জীবন। তার বিখ্যাত কাব্য ডন জুয়েনের নায়ক ছিলেন তিনি নিজেই। মেয়েদের প্রতি কৌতূহল এবং রহস্য তাকে টানত সর্বক্ষণ। হয়তো মেয়েদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল না তার কখনো, অন্তত প্রথম যৌবনের পর কোনো দুর্দমনীয় ক্রোধ এবং হীনমন্যতা থেকেই রমণী রূপের তস্করবৃত্তি জেগে উঠেছিল তার মধ্যে। মেয়েদের সম্বন্ধে তিনি অদ্ভুত যুক্তি দেখিয়ে বলেছিলেন, ভ্রমণ হলো আমার জীবন থেকে আত্মরক্ষার উপায়। একটি মেয়ে আমাকে দুঃখ দেয়, আমার উপর অত্যাচার করে এবং সুতরাং যতক্ষণ না আর একটি মেয়ে আমার ক্ষত সারিয়ে দেয় আমাকে, সুতরাং এইভাবে বৃত্ত চলতে থাকে। একজন আঘাত দিলে আরেকজনের কাছে সান্ত্বনার জন্য যেতে হয়, সে আঘাত দিলে আরেকজনের কাছে। সত্যিকারের ভালোবাসা এক অর্থহীন কথা। এত বড় কথা রোমান্টিক বায়রনকে বলতে হয়েছে। উন্মত্ত ভালোবাসা আমার মতে সবচেয়ে নিকৃষ্ট অসুখ। শেষ পর্যন্ত প্রেমিক হিসেবে বায়রনের সুনাম বা দুর্নাম যখন রটে গেল প্রচণ্ডভাবে, তখন আর বায়রনের প্রত্যাখ্যান বা ক্লান্তির উপায় রইল না। আর্তকণ্ঠে বায়রন একবার বলে উঠেছিলেন, আমি কি করব, মেয়েরা আমার কাছে নষ্ট হতে আসে। কাব্য প্রতিভা প্রকাশিত হবার অনেক আগে, অতি শৈশবেই বায়রনের প্রেমিক প্রতিভার স্ফুরণ হয়। প্রথম প্রেমে পতন 8-10 বছর বয়সে মেরি ডাফ নামে তাঁরই এক আত্মীয়ার প্রতি। মেয়েটির জন্য পাগল হয়ে উঠেছিলেন। পরে বহুদিন তার মা এই নিয়ে ঠাট্টা করেছেন বায়রনকে। জানিস, আজ মেরির বিয়ে হয়ে গেল। যেদিন একথা বলেছিলেন তার মা, বায়রন সেই দিনটি সারাক্ষণ শোকার্ত ছিলেন। 16 বছর বয়সে প্রথম উন্মত্ত ভালোবাসায় বায়রনের ভাষায় নিকৃষ্টতম অসুখে পড়েছিলেন। মেয়েটির নাম মেরি সাওয়ার্থ। গ্রামে ছুটি কাটাতে গিয়ে এই অভিজাত পরিবারের মেয়েটির প্রতি মুগ্ধ হয়ে পড়েছিলেন বায়রন। অসাধারণ রূপসী ছিলেন মেরি। বায়রন সর্বক্ষণ তার সঙ্গে ছায়ার মতো জুড়ে রইলেন। তার শরীর রামধনু দিয়ে তৈরি, সমুদ্রের ঢেউয়ের মতো তার চুল। এসব কথা শুনলে অভিভূত হবে না এমন মেয়ে খুব কম। কিন্তু মেরির বিয়ে প্রায় ঠিক হয়েছিল। এক লম্বা চওড়া যুবক
মারামারি ও তরোয়াল খেলায় ধুরন্ধর, যাকে বলা যায় ভিলেজ হিরো। সে ছিল মেরির হবু বর। বায়রনের ব্যবহার তার মোটেই পছন্দ হলো না। একদিন বেশ গরম গরম কথা কাটাকাটি হয়ে গেল। যুবকটি সোজা ছুটে এসে মেরিকে জিজ্ঞাসা করলে, তুমি আমাদের এনগেজমেন্টের কথা এখনই বলো। মেরি রাজি হয়ে গেল। এই ঘটনার আর একটি করুণ অংশ আছে। বায়রন যাতে ভয়ঙ্করভাবে আহত হয়েছিলেন। একদিন বায়রন শুনতে পেলেন পাশের ঘরে মেরি তার দাসীকে বলছে, তুই পাগল হয়েছিস, আমি ওই ঘোড়াটাকে বিয়ে করব নাকি? অপমানে সর্বাঙ্গ পুড়ে গেল। তৎক্ষণাৎ বায়রন সেখান থেকে ছুটতে ছুটতে গোটা গ্রাম পার হয়ে পালিয়ে গেলেন। কেমব্রিজে ট্রিনিটি কলেজে পড়বার সময় প্রথম চটি কবিতার বই বার হলো বায়রনের। ধর্মধ্বজদের আপত্তি উঠল সেই কবিতা সম্পর্কে। তিনি স্বেচ্ছায় সেই বইয়ের সমস্ত কপি পুড়িয়ে ফেললেন। 1808 সালে প্রাপ্তবয়স্ক হয়ে সম্পত্তির উত্তরাধিকারী হলেন এবং হাউস অফ লর্ডসে তার প্রথম বক্তৃতা এমন তীক্ষ্ণধী এবং ঝকঝকে হয়েছিল যে অভিজ্ঞ রাজনীতিবিদেরাও উচ্চকণ্ঠে প্রশংসা করেছিলেন। তার বক্তৃতার বিষয় ছিল শ্রমিকদের দুর্দশা। ততদিনে তার কবিতা প্রকাশিত হতে শুরু করেছে। অভিজাত বংশের রূপবান যুবক, বুদ্ধির প্রভায় আলোকিত, অমন তীব্র আবেগের কবিতা লিখেছেন। সমস্ত ইংল্যান্ডের চোখ পড়ল তার দিকে। 1813 সালে বের হলো চাইল্ড হেরাল্ডস পিলগ্রিমেজ। চতুর্দিক থেকে উত্থিত হলো সরব প্রশংসা। বায়রনের চরিত্র বর্ণনা করতে গিয়ে মেকলে লিখেছিলেন, এক চমৎকার সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম এবং দেখলাম আমি বিখ্যাত হয়ে গেছি। সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হবার পরই বায়রন বন্ধুবান্ধবদের নিয়ে সদল বলে বেরিয়ে পড়েছিলেন ভ্রমণে। ভারতবর্ষেও আসার ইচ্ছে ছিল তার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সেই সময় থেকে আরম্ভ হলো উদ্দাম জীবনযাত্রা, মদ্যপাত্রে এবং রমণীর বুকে ডুবে থাকা। ওইগুলি ছিল তার কবিত্বের খাদ্য। আহার ছাড়া যেমন মানুষের শরীর টেকে না, তেমনি কিছু কিছু নিয়মহীন উপাদান ছাড়া অনেক কবির কবিত্ব টেকে না। কারণ এই সময় তিনি চাইল্ড হেরাল্ডসের রচনা শুরু করেন। মেয়েরা চুম্বকের মতো টানত বায়রনকে। প্রতিভা যে এক ধরনের পাগলামি, কবিত্ব যে এক মারাত্মক অসুখ, এ বিষয়ে বায়রনের কোনো সন্দেহ ছিল না। তিনি বলেছিলেন, কবিতার প্রতি বেশি আকর্ষণ হলো অসুখ শরীরে যন্ত্রণাদগ্ধ মনের ফল। রোগ বা শারীরিক বিকৃতি আমাদের কালের সর্বশ্রেষ্ঠ লেখকদের সঙ্গী। কলিন্স উন্মাদ, চ্যাটারটন আমার মনে হয় উন্মাদ, কাউপার উন্মাদ, পোপ বিকৃত, মিল্টন অন্ধ এবং আরও অনেকে অনেকে। বায়রনকেও তার স্ত্রী বলেছিলেন উন্মাদ, বদ্ধ উন্মাদ। এই সময় মাকে লেখা বায়রনের একটি চিঠি। আমরা দুটি কুমারী স্প্যানিশ মহিলার বাড়িতে উঠেছিলাম। বড় মেয়েটি তোমার যোগ্য পুত্রের প্রতি বিশেষ সম্মানের সঙ্গে ব্যবহার করেছে। বিদায়ের সময় তাকে গভীর কোমলতার সঙ্গে আলিঙ্গন করেছে। তার কাছ থেকে সে একগুচ্ছ ফুল উপহার নিয়ে এবং নিজের মাথার 3 ফুট লম্বা চুল উপহার দিয়েছে। সেই উপহার আমি তোমার কাছে পাঠালুম। মা, আমার অনুরোধ আমি ফিরে আসা পর্যন্ত যত্ন করে রেখে দিও। সে আমার শয়নগৃহের অংশ নিতে চেয়েছিল, কিন্তু আমার কর্মবোধ তাকে প্রত্যাখ্যান করেছে। বহু রমণীর সঙ্গে জীবন সম্পর্ক স্থাপিত হয়েছিল বায়রনের। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্যারোলিন, যিনি ছিলেন ইংল্যান্ডের একদা প্রধানমন্ত্রী লর্ড মেলবোর্নের পুত্র উইলিয়াম ল্যামের পরবর্তী জীবনে লর্ড মেলবোর্ন এর স্ত্রী। অসাধারণ পুরুষ ছিলেন উইলিয়াম, বিলাসী কবি স্বভাবের, স্বপ্নময়। স্ত্রীকে তিনি দেখতেন শিশুর মতো। স্ত্রীর ওইসব কুকীর্তিকে তিনি মনে করতেন ছেলে মানুষই খেলা। বায়রনকে দেখার আগেই তার কবিতা পড়ে এবং তার সম্বন্ধে রোমান্টিক গল্প শুনে শুনে মুগ্ধ হয়েছিলেন ক্যারোলিন। বায়রনের বন্ধু স্যামুয়েল
রজার্স চাইল্ড হেরাল্ডসের কিছু অংশ পড়ে শুনিয়েছিলেন ক্যারোলিন ল্যাম্বকে। তাই শুনে ক্যারোলিন মুগ্ধ এবং উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সারা শহর ছুটে ছুটে সকলকে এই কবির কবিতার কথা বলতে লাগলেন এবং রজার্সকে অনুরোধ করলেন, আমাকে এক্ষুনি ওর সঙ্গে আলাপ করিয়ে দাও, ওকে না দেখে আমি মরে যাচ্ছি। রজার্স উত্তর করলেন, ওর কিন্তু পা খোঁড়া এবং দাঁত দিয়ে নখ কাটে। যাই হোক, ওকে যদি ঈশ্বরের মতো কুৎসিত দেখতে হয় তবুও আমি ওকে দেখবই। প্রথম দেখার পর বায়রন সম্বন্ধে ক্যারোলিন ডায়েরিতে লিখেছিলেন, দ্যাট বিউটিফুল পেল ফেস ইজ মাই ফেস। প্রথম যেদিন আলাপ হলো সেদিন আবেগের আতিশয্যে কথাই বলতে পারেননি ক্যারোলিন। তারপর একদিন এক পার্টিতে দেখা। এক ঘর পুরুষের সঙ্গে গল্প করছিলেন ক্যারোলিন। বায়রনকে দেখেই ছুটে বাথরুমে গিয়ে মুখ ধুতে লাগলেন। একজন পার্শ্বচর বলে উঠল, দেখো বায়রন, তুমি কত ভাগ্যবান। লেডি ক্যারোলিন আমাদের সঙ্গে এতক্ষণ সহজভাবে কথা বলছিলেন, কিন্তু তোমাকে দেখে তার মনে হলো তার মুখ যথেষ্ট সুন্দর নয়, প্রসাধন নষ্ট হয়ে গেছে, তাই আবার ছুটে গেলেন। সেই পার্টিতে অগণিত সুঠাম যুবক এসেছিল। রূপে গুণে ঐশ্বর্যে আভিজাত্যে বায়রনের চেয়ে ছোট ছিল না কেউ, কিন্তু তবু সেই সন্ধ্যায় বায়রনই ছিলেন সবচেয়ে আকর্ষণীয় পুরুষ। সমস্ত মেয়ের দৃষ্টি তার দিকে। এ দৃশ্য অন্যান্য পুরুষদের বেশি দিন সহ্য করার কথা নয়। ক্যারোলিনের সঙ্গে বায়রনের প্রেম কাহিনী অত্যন্ত বিখ্যাত এবং বিচিত্র। খুব রূপসী নন, ক্ষীণ তনু, পাগলাটে স্বভাবের এই অভিজাত পরিবারের বিবাহিতা রমণীটি বায়রনের মধ্যে কি দেখেছিলেন জানি না, কিন্তু এমন গভীরভাবে আত্মসমর্পণ কোনো মেয়ে আর কখনো করেনি। তার জন্য বায়রনকে বহু দুর্ভোগ সহ্য করতে হয়েছে, তীব্রভাবে অপমানিত হয়েছেন। সমস্ত জীবন কেটেছে এক দীর্ঘ বিলাপের মধ্যে। বায়রনের সঙ্গে প্রতিদিন দেখা না হলে তার মন ছটফট করত। বায়রন রোজ সকালবেলা এসে বসতেন তাদের বাড়িতে, সকলের সঙ্গে গল্প করতেন, ক্যারোলিনের ছেলেকে আদর করতেন। বেশ স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক ছিল। হঠাৎ একদিন বায়রন ক্যারোলিনের প্রেমপত্র পেলেন। বায়রন লন্ডনে থাকতেন একা বাড়ি ভাড়া করে। খুব একটা বন্ধুবান্ধব ছিল না। অভিজাত হিসেবে শুধু তার নামের বোঝাটাই ছিল, অর্থ সম্পদ ছিল না তেমন। অভিজাতদের প্রতি তার একটা অকারণ ক্রোধ ছিল, যদিও ওদের বিলাসপ্রিয়তা পছন্দ করতেন। ক্যারোলিনের কাছ থেকে প্রেমের আহ্বান পেয়ে সাড়া দিতে তিনি দেরি করেননি। ক্যারোলিন চিঠিও লিখতেন খুব সুন্দর। বায়রন তাকে লিখলেন, আমি সব সময় তোমার কথা ভাবছি। নিপুণিকা, দুর্বোধ্য, সহৃদয়, জটিল, ভয়ঙ্কর, আকর্ষণময় ছোট্ট প্রাণীটি। ক্রমে ক্রমে জেগে উঠল শরীরের আগুন। সমস্ত বিশ্ব সংসার ভুলে দুজনে দুজনের শরীর মন নিয়ে ডুবে গেলেন। অসম্ভব নির্লজ্জতা ছিল ক্যারোলিনের। বায়রনের প্রতি উন্মাদ ভালোবাসা জানাতে তিনি কখনো স্থানকাল পাত্র বিবেচনা করতেন না। ক্যারোলিনের শয়ন ঘরে, বায়রনের বাড়িতে, যে কোনো জায়গায় বাদলা পোকার মতো ক্যারোলিন ছুটে যেতেন বায়রনের কাছে। সমস্ত পার্টিতে বায়রনের কণ্ঠলগ্না হয়ে থাকতেন। এমনকি যেসব পার্টিতে ক্যারোলিনের নেমন্তন্ন থাকতো না, সেখানেও রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকতেন তার প্রাণপ্রিয়ের জন্য। বায়রনও অসম্ভব রকমের আবেগময় চিঠি লিখেছেন তাকে। আমি সম্পূর্ণভাবে তোমারই, আমি তোমার ইচ্ছার অধীন, তোমাকে মানব, সম্মান করব, ভালোবাসব, এবং যেখানে, যখন এবং যে রকমভাবেই হোক তুমি যেতে চাও বা যেতে পারো, আমি তোমার সঙ্গে যাব। অবিলম্বে ক্যারোলিন বেপরোয়া দুঃসাহসিনী হয়ে উঠলেন। নানা অসম্ভব উপায়ে, এমনকি ছোকরা চাকরের ছদ্মবেশ ধরে মিলিত হতেন তার দুরন্ত কবির সঙ্গে। এমনকি তার সমস্ত রত্ন অলঙ্কার দিতেও প্রস্তুত ছিলেন ওই কবির জন্য। এতটা ভালোবাসা বুঝি বায়রনের সহ্য হয় না। কেননা ক্যারোলিন যেন তার সমস্ত অস্তিত্ব অধিকার করতে চেয়েছিলেন। কোনো স্ত্রীলোকের ওপর সেরকম আকর্ষণ কখনো হয়নি বায়রনের।
উভয়ের প্রকাশ্য প্রেমলীলায় ঢিঢি পড়ে গেল। অভিজাত সমাজের মেয়েদের এসব একটু থাকেই, কিন্তু এমন প্রকাশ্য এবং নির্লজ্জ। একদিন ক্যারোলিনের মা মেয়েকে ডেকে ভর্ৎসনা করেছিলেন। এমন সময় তার স্বামী এসে কিছু কটু কথা বললেন। ক্যারোলিন তেজের সঙ্গে বলে উঠলেন, আমি তাহলে এক্ষুনি চলে যাব এবং ওর সঙ্গে থাকব। তাই যাও, উচ্ছন্নে যাও, স্বামী বলে উঠলেন। ক্যারোলিন জামা কাপড় না বদলে তখনই চলে গেলেন বাড়ি ছেড়ে। এ কি রকমের কেলেঙ্কারি! তার মা এবং শাশুড়ি তখনই ছুটে গেলেন বায়রনের কাছে। বায়রন বসেছিলেন একা। অত বড় পরিবারের দুই সম্ভ্রান্ত রমণী তার কাছে এসে মিনতি করছেন দেখে বায়রন অবাক হওয়ার সঙ্গে সঙ্গে মজাও পেলেন প্রচুর। শেষ পর্যন্ত বায়রনের কাছ থেকে ঠিকানা নিয়ে এক ডাক্তারের বাড়ি থেকে ক্যারোলিনকে জোর করে নিয়ে যাওয়া হলো। তখন সকলেই চাইলেন ক্যারোলিনকে কিছুদিনের জন্য লন্ডন থেকে দূরে রাখতে, এমনকি বায়রনকেও। কিন্তু ক্যারোলিন কিছুতেই রাজি না। ক্রমশ বায়রনের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে এলো। বায়রন অমন প্রেমিকাকে সহ্য করতে পারলেন না আর। শেষ পর্যন্ত বায়রন তার সম্বন্ধে নানা রকম কুৎসিত রূঢ় মন্তব্য পর্যন্ত করেছিলেন। ক্যারোলিন শেষবারের মতো তাকে দেখতে চান, তা আর হলো না। উভয়ের সম্পর্ক বিষাক্ত হয়ে গেল। বহুদিন পর একবার বায়রনকে দেখে ক্যারোলিন আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন। দু একবার অবশ্য বায়রনের সঙ্গে দেখা হয়েছে ক্যারোলিনের, কিন্তু সে দেখা না হলেই বুঝি ভালো হতো। এ কোন কবিকে দেখছেন ক্যারোলিন? মনে পড়ল 1812 সালের সেই স্বপ্নের মতো দিনগুলির কথা। সকালে গোলাপগুচ্ছ হাতে নিয়ে কবি আসতেন তার বাড়িতে। যে কোনো পার্টিতে সবচেয়ে উল্লেখযোগ্য পুরুষ যে লর্ড বায়রন, সে ছিল তারই প্রিয়তম। তুমি যখন যেভাবে যেতে চাও আমি তোমার সঙ্গে যাব, বায়রন তাকে লিখেছিলেন। আজ চোখে সেই মেয়ের সন্ধান নেই। আজ বায়রন তাকে দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। বায়রনের সঙ্গে শেষবার দেখা হলো লেডি হিথকোর্টের নাচঘরে। যেমন নাটকীয় তেমনি করুণ সেই শেষ দেখা। হয়তো বায়রন জানতেন না যে সেই আসরে ক্যারোলিন আসবেন। ক্যারোলিন খুব সুন্দর নাচতে পারতেন, কিন্তু বায়রন তার ভালোবাসার দিনগুলিতে ক্যারোলিনকে নাচতে বারণ করেছিলেন। ক্যারোলিন তারপর কখনো নাচেননি। বায়রন নাচ পছন্দ করতেন না। ওয়াল্টজ নাচের বিরুদ্ধে তিনি একটা বই পর্যন্ত লিখেছেন। বায়রনের একটা পা একটু খোঁড়া ছিল, সেই জন্য কোনো নাচের আসরে তার অংশগ্রহণ করা অসম্ভব ছিল। নাচের উপর তাই অত রাগ। লেডি হিথকোর্টের বাড়ির অনুষ্ঠানে গৃহস্বামিনী ক্যারোলিনকেই অনুরোধ করলেন অনুষ্ঠান উদ্বোধন করার জন্য। আস্তে আস্তে ক্যারোলিন এসে দাঁড়ালেন বায়রনের সামনে। বিষণ্ণ ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, আশা করি এখন আর আমার নাচতে কোনো বাধা নেই? না, নিশ্চয়ই না, লোহা মেশানো গলায় বায়রন বললেন। একে একে প্রত্যেকের সঙ্গে নাচো। নাচ সকলের চেয়ে তুমি সব সময় ভালো পারতে। আমি বসে বসে দেখে আনন্দ পাব। নাচ আরম্ভ করলেন ক্যারোলিন। ক্রমে নাচের গতি উন্মাদ হয়ে উঠল। সমস্ত পৃথিবী ঘুরতে লাগলো তার চোখের সামনে। ঘুরতে লাগলো তার আকাঙ্ক্ষা, যৌবন, প্রেম। হঠাৎ এক সময় হাঁপাতে হাঁপাতে ওহ বায়রন বলে চিৎকার করে ক্যারোলিন ছুটে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ আগে সিঁড়ি দিয়ে উঠবার সময় ক্যারোলিন বায়রনের গা ঘেঁষে এসে একটা ছুরির মতো জিনিস দেখিয়েছিলেন। কেলেঙ্কারি এড়াবার জন্য বায়রন তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। এখন ক্যারোলিনের কি হলো দেখবার জন্য লেডি হিথকোর্ট এসে বায়রনের সঙ্গে পাশের ঘরে দ্রুত গেলেন। টেবিলের ওপর মুখ গুজে শুয়েছিল ক্যারোলিন, তার হাতে একটা ছুরি। লেডি হিথকোর্ট মুখ দিয়ে একটা শব্দ করলেন ভয়ে। বায়রন তখনও নির্মম এবং কঠিন। ক্যারোলিনের ছুরি ধরা হাতের দিকে আঙুল তুলে বললেন, মারো প্রিয়তম, মারো। কিন্তু তুমি যদি রোমানদের মতো ব্যবহার করতে চাও তবে ভেবে দেখো কোন দিকে তোমার ছুরিটা তুলবে। তোমার নিজের বুকের দিকে ছুরিটা তোলো, আমার দিকে নয়, কারণ সেখানে তুমি ইতিমধ্যেই অনেক আঘাত করেছ। একটি তীক্ষ্ণ শব্দ করে ক্যারোলিন ছুরি হাতে
ছুটে গেলেন দরজার দিকে। লেডি হিথকোর্ট তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরলেন। তারপর দেখলেন ক্যারোলিনের সমস্ত পোশাক রক্তে লাল। সেই বাড়ির প্রতিটি নিমন্ত্রিত পুরুষ মহিলা এই কাণ্ড দেখেছিলেন। মুহূর্তে এই নাটকীয় কাণ্ড ছড়িয়ে গেল সারা লন্ডন শহরে। কাগজে কাগজে এই নিয়ে অসংযত ঠাট্টা বিদ্রূপ বেরোতে লাগলো। ক্যারোলিন অবশ্য পরে বলেছিলেন সেদিন ওরকম কিছুই হয়নি, একটা ভাঙা গেলাসে তার হাত কেটে গিয়েছিল মাত্র। বায়রনের সঙ্গে ক্যারোলিনের সেই শেষ দেখা। ক্যারোলিনের বুকের হাহাকার অবশ্য তখনও বায়রনকে ঘিরে ছিল। একদিন বায়রন নিজের ঘরে ঢুকে দেখলেন টেবিলের ওপর একখানা বই খোলা। তার প্রথম পাতায় ক্যারোলিনের হাতের লেখা, আমাকে মনে রেখো। টাটকা কালির দাগ তখনও শুকোয়নি। একটু আগেই ক্যারোলিন একা চোরের মতো ঢুকে লিখে গেছে, কিন্তু বায়রনের মনে তখন তার জন্য একটু আকর্ষণও নেই। সঙ্গে সঙ্গে সেই লেখার তলায় কয়েক লাইন কবিতা লিখলেন। সেই লেখার অনেকটা এই রকম, তোমাকে মনে রাখবো, তোমার মতো কুলোটা এবং বিশ্বাসঘাতিনী মহিলাকে চিরকাল ঘৃণা এবং ধিক্কারে মনে রাখব। ক্যারোলিনের পরম সৌভাগ্য যে মৃত্যুর আগে তাকে এই কবিতা দেখতে হয়নি। এরপর ক্যারোলিন 3খানা বই লিখেছিলেন, তার মধ্যে একখানা উপন্যাস, গ্লেনারভন, তার জীবনেরই মতোই। এই উপন্যাস পড়লে ক্যারোলিন তার স্বামী উইলিয়াম ল্যাম্প এবং বায়রনকে স্পষ্ট চেনা যায়। বায়রনের লেখা অনেক চিঠি এর মধ্যে হুবহু ব্যবহার করা ছিল। এই বই পড়ে ক্যারোলিন সম্বন্ধে বায়রন বলেছিলেন, ভগবান ওকে যেন পরবর্তী জগতেও অভিশপ্ত করেন, কারণ ও নিজেই নিজেকে অভিশপ্ত করেছে। বায়রনের এমন নির্দয়তা কেউ ক্ষমার চোখে দেখেনি। ক্যারোলিনের সঙ্গে যখন উদ্দাম প্রেমলীলা চলছিল, সেই সময় ক্যারোলিনের বাড়িতে আরেকটি মেয়ে বায়রনকে দূর থেকে লক্ষ্য করত। এই কুমারী মেয়েটিও রূপসী, অভিজাত এবং রুচিসম্পন্ন, কিন্তু সে একটু শান্ত ধীর স্বভাবের। তার নাম ইসাবেলা মিলব্যাঙ্ক। তার উন্মাদ আত্মীয়ার সঙ্গে বায়রনের বিশৃঙ্খল জীবন দেখে তার কষ্ট হতো। হয়তো এখনো নিজেকে শুদ্ধ করে নেওয়ার সময় আছে ওর, তার মনে হতো। ক্রমশ বায়রনের হৃদয় এই মেয়েটির দিকে আকৃষ্ট হয় এবং দুবার তার কাছে বিবাহের প্রস্তাব করেছিলেন। বায়রন বিয়ে করেছিলেন অ্যান ইসাবেলা মিলব্যাঙ্ককে। একটি মেয়েও হয়েছিল তার। অ্যান মিলব্যাঙ্ক কখনো সুখী হননি, সুখী হতেও দেননি বায়রনকে। মেয়েকে নিয়ে অর্থকষ্টে পড়েছিলেন। ঋণের দায়ে বায়রনের প্রাসাদ বিক্রি হয়ে যাওয়ার আগেই বায়রন একদিন ক্রোধে অন্ধ হয়ে স্ত্রীকে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতে বললেন। তারপর বহু কাতর অনুরোধ করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন, ফিরে আসতে বলেছিলেন, কিন্তু বায়রনের স্ত্রী বিচ্ছেদ দাবি করেন এবং সারা জীবনের মতো কলঙ্ক মাখিয়ে দেন তার শরীরে। 1813 সালে বায়রনের সৎবোন আগাস্টা দেখা করতে আসেন বায়রনের সঙ্গে। পৃথিবীতে তার এই একমাত্র আত্মীয় সম্পর্কে বায়রন যথেষ্ট উৎসাহী ছিলেন। আগাস্টা তখন বিবাহিতা, অদ্ভুত ধরনের মহিলা, কৃশকায়া, দীর্ঘ, অনেকটা পুরুষের মতো। বায়রনের প্রাসাদে আগাস্টার আগমন ঠিক শনি গ্রহের মতন। তারপর থেকেই বায়রনের পতন। ইতিমধ্যে পর পর কাব্যগ্রন্থ বেরিয়ে গেছে বায়রনের। রোম্যান্টিক হিসেবে ওয়াল্টার স্কটের বিপুল সম্মান চাপা পড়ে গেল তার কাছে। ইংল্যান্ডে তখন তিনি শ্রেষ্ঠ প্রতিভা। শেলি এবং কিটস নামে দুজন তরুণ কাব্যপ্রয়াসী অপলক বিস্ময়ে চেয়ে দেখছেন বায়রনকে। তারাও মনে করতেন বায়রন তাদের চেয়ে অনেক বড় কবি। হায়, আমিও যদি বায়রনের মতো লিখতে পারতাম, কিটস বলেছিলেন। বায়রনের কোর্সিয়ার নামের বইটি যেদিন প্রকাশিত হয় সেই দিনই বিক্রি হয়েছিল 10,000 কপি। সেকাল তো দূরের কথা, একালেও যে কোনো কবিতার বইয়ের পক্ষে এর তথ্য স্বপ্নের মতো। বায়রনের অসাধারণ জনপ্রিয়তার কারণ ছিল এই যে তার
কাব্যগ্রন্থের দুঃসাহসিক কাহিনীগুলির নায়ক হিসেবে লোকে কবি বায়রনকেই কল্পনা করে নিত এবং সেইটাই হলো তার বিরুদ্ধ পক্ষের বিদ্বেষের মূল কারণ। দি ব্রাইড অফ অ্যাবিডস কাব্যের বিষয় হল ভাই এবং বোনের ভালোবাসার করুণ পরিণতি। দি কর্সের কাব্যের বিষয় গোপন অতীত। লারা কাব্যে আছে গ্রন্থ সত্ত্বে তস্করতা। অপর ব্যর্থ প্রেমিকরা দল পাকাতে লাগলো বায়রনের বিরুদ্ধে। তার সৎবোনের সঙ্গে কুৎসিত সম্পর্কের ইঙ্গিত করে গুজব ছড়াতে লাগলো। এই সময় তার বিবাহ বিচ্ছেদের আবেদন সকলের গোপন চক্রান্তে ইন্ধন জোগাল। চতুর্দিকে নোংরা মন্তব্য এবং অপমান করা হতে লাগলো বায়রনকে। বায়রন মানুষটি ছিলেন অত্যন্ত স্পর্শকাতর এবং ভেতরে ভেতরে লাজুক। স্বভাবে বেপরোয়া হলেও অত্যন্ত উদার এবং অভিমানী। আড়ম্বর উচ্ছৃঙ্খলতা তিনি পছন্দ করতেন, কিন্তু অনেকটা শিশুর মতো পাপবোধহীন ভাবে। যে জনসাধারণ তাকে সম্মানের মুকুট পরিয়েছিলেন আজ তারাই তার গায়ে কাদা ছুটছে। এ অপমান সহ্য করা অসম্ভব হয়ে উঠল বায়রনের পক্ষে। এই সময় তিনি নিঃসঙ্গ বোধ করলেন। বিপদের সময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। সকলের চোখে আমি স্বামী হিসেবে জঘন্যতম, মানুষ হিসেবে চরম পরিত্যাজ্য এবং খল। আমার স্ত্রী দুঃখিনী দেবদূতী। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বায়রন বলে উঠলেন। জনমত প্রবল হয়ে উঠল। বায়রনের পক্ষে ইংল্যান্ডে থাকা অসম্ভব। এর সঙ্গে জড়িয়ে পড়ল রাজনৈতিক কারণ। ইংল্যান্ডের সঙ্গে যখন ফ্রান্সের ঘোরতর যুদ্ধ, তখন তিনি ছিলেন নেপোলিয়নের সমর্থক। নেপোলিয়নের পরাজয় এবং পতনের সংবাদ শুনে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। অন দি স্টার অব দি লিজন অফ অনার লেখার জন্য হই হই পড়ে গেল। হুইগরা তবু বরং তাকে সমর্থন করেছিল, কিন্তু তার স্বজাতি অভিজাতেরা ঘোর বিপক্ষে। সমাজনীতি সম্পর্কে বায়রনের ধারণা ছিল অদ্ভুত। তিনি অভিজাততন্ত্র বা জমিদারদের প্রভুত্ব দুচক্ষে দেখতে পারতেন না, আবার সাধারণ মানুষের অধিকার সম্পর্কেও মনে প্রাণে উৎসাহিত হতে পারেননি। সব মিলিয়ে এক কবিত্বময় জগতের স্বপ্ন দেখেছিলেন। তবে সমস্ত মানবজাতির প্রতি তার ভালোবাসা ছিল আন্তরিক। শেষ পর্যন্ত যখন বায়রনের বিরুদ্ধে নানা অভিযোগ রাজদরবার পর্যন্ত গড়াবার উপক্রম হলো, তখন আহত বায়রন ঠিক করলেন লন্ডন ত্যাগ করবেন। আদালতের কাঠগড়ায় বায়রনকে কখনো দাঁড়াতে হয়নি ঠিকই, কিন্তু তিনি অভিযুক্ত হয়েছিলেন জনসাধারণের কাছে এবং আত্মপক্ষ সমর্থনের চেষ্টা না করে তিনি নিজেই নিজের দ্বন্দ্ব বেছে নিয়েছিলেন, অর্থাৎ নির্বাসন। অত বড় অভিজাত বংশের সন্তান না হলে অনেক আগেই তাকে নিয়ে যাওয়া হতো বিচারকের সম্মুখে। অভিযোগ সত্যি হোক বা মিথ্যে, বিচারকের সামনে দাঁড়ানোই আত্মাভিমানী কবির পক্ষে মৃত্যুতুল্য। এ দেশ যদি আমাকে না চায়, আমি ছেড়ে যাব এই দেশ। যাবার ঠিক আগের দিন একজন লোক তাকে প্রশ্ন করেছিল, মাই লর্ড, আপনি আবার ফিরে আসবেন তো? নিশ্চয়ই, এতে সন্দেহ কি? কিন্তু অনেকে বলছে আপনি আর ফিরবেন না। না, নিশ্চয় ফিরে আসব। যদি আমি নাও আসি, আমার আত্মা ফিরে আসবে। বায়রনের আর ফিরে আসা হয়নি। কিংবদন্তি হলেও একথা কম গুরুত্বপূর্ণ নয় যে যেদিন বায়রন চলে যান, সেদিন নাকি অভিজাত বংশের শত শত রমণী ঝিয়ের পোশাক পরে ছদ্মবেশে জাহাজ ঘাটায় বায়রনকে দেখে চোখের জল ফেলতে এসেছিল। সেই বছরেই বায়রনের শ্রেষ্ঠ কাব্য ডন জুয়ান প্রকাশিত হয়। ঘুরতে ঘুরতে বায়রন এলেন জেনিভাতে। সেখানে শেলির সঙ্গে দেখা হলো। শেলিও তখন প্রণয় ঘটিত কারণে প্রবাস জীবন কাটাচ্ছিলেন জেনিভায়। বায়রনের জানলা খোলা স্বভাবের জন্য বন্ধুত্ব হতে দেরি হলো না। 2 মাস সেখানে দুই কবি বিশ্রামালাপের মাঝে মাঝে ভ্রমণ নৌকা বিহারে কাটাতে লাগলেন। বায়রন শেলিকে একটি বজরা উপহার দিলেন। সেই বজরার নাম দিয়েছিলেন ডন জুয়ান, কিন্তু শেলি সেটার নাম বদলে রেখেছিলেন এরিয়েল। অদ্ভুত স্বভাব ছিল শেলির। সাঁতার জানতেন না, অথচ নৌকা চড়তে ভালোবাসতেন খুব। একদিন দুজনে নৌকা করে বেড়াচ্ছেন।
হঠাৎ খুব ঝড় উঠল। বায়রন জামাকাপড় খুলে সাঁতরাবার জন্য প্রস্তুত হলেন এবং শেলিকে সাহায্য করতে চাইলেন। শেলি তার সাহায্য প্রত্যাখ্যান করে শান্ত হয়ে বসে রইলেন এবং বললেন কোনো রকম বাঁচবার চেষ্টা না করেই তিনি সমুদ্রের তলদেশে চলে যেতে প্রস্তুত আছেন। এই এরিয়েল চড়ে বেড়াবার সময়েই একদিন শেলি জলে ডুবে মারা যান। মৃত্যুর পর শেলিকে দেখতে এসেছিলেন বায়রন। সম্পূর্ণ দেহটি মদে ভিজিয়ে সমুদ্র সৈকতে দাহ করা হয়। 3 দিন বাদে উদ্ধার করা হয়েছে তাকে। জীবজন্তুরা তার শরীর টুকরে টুকরে খেয়েছে। গভীর বিষাদে বায়রন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। তার মনে পড়ল মাত্র কিছুদিন আগেই প্রবল বৃষ্টির মধ্যে তারা একসঙ্গে বসেছিলেন। সেই বৃষ্টিতে বাইরে বেরোনো যায় না। নানা অলৌকিক বিষয়ে আলোচনা হচ্ছিল, রহস্য এবং আত্মা নিয়ে। ঠিক করলেন এই সময় তারা রহস্য কাহিনী রচনা করবেন। কিন্তু শেলি বা বায়রন কেউই সুবিধে করতে পারলেন না। কিন্তু মিসেস শেলি তৈরি করলেন বিখ্যাত ফ্র্যাঙ্কেস্টাইনের কাহিনী। সেদিন শবদেহের পাশে দাঁড়িয়ে বায়রন জে হান্টকে বললেন, শেলির দেহ পুড়ে যাচ্ছে, কিন্তু ওর আত্মা চিরকাল বেঁচে থাকবে। মিলান শহরে এসে বায়রনের সঙ্গে দেখা হয়েছিল বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক স্তাঁধালের। স্তাঁধাল সেই সাক্ষাৎকারের প্রসঙ্গে লিখেছেন, বায়রনকে দেখে ভালো না বাসা অসম্ভব। একটি পার্টিতে তিনি উপস্থিত থাকবেন শুনে 100 মাইল দূর থেকে একটি রমণী তার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু বায়রনের মধ্যে তখন উদাসীনতা। আলাপ হবার পর সেদিকে তিনি মনোযোগ দিলেন না। সাহিত্য, শিল্প, রাজনীতি প্রভৃতি বিষয়ে গুরুত্ব দিয়ে আলাপ করতে লাগলেন। সব শেষে মেয়েটি চিৎকার করে উঠল, তোমরা কবিরা সকলেই নির্বোধ, তোমরা কবিরা সবাই। প্রবাসেও বায়রন অনেকগুলি রমণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার সঙ্গে দীর্ঘদিন এবং গভীর সম্পর্ক হয়েছিল ইটালির এক অভিজাত পরিবারের বিবাহিতা রমণীর সঙ্গে। কুমারীর চেয়ে বিবাহিতা রমণীদের সঙ্গেই বায়রনের প্রেম হয়েছে বেশি। তুর্কিদের আক্রমণে যখন গ্রিস দেশ বিপর্যস্ত হয়েছিল তখন ছুটে গিয়েছিলেন বায়রন সেই দেশের সাহায্যের জন্য। সভ্যতা, শিক্ষা, শিল্পের শিখরে একদা উন্নীত গ্রিসের প্রতি ভালোবাসা আছে পৃথিবীর সব দেশেরই কবি ও শিল্পীদের। বিশেষত বায়রন ছিলেন অত্যন্ত প্রবলভাবে মানুষের স্বাধীনতার পূজারী। তিনি তার মনোবল এবং অর্থবল দিয়ে গ্রিসকে সম্পূর্ণ সাহায্য করে যুদ্ধ করতে এগিয়ে এলেন। সেই সময় হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুর আগে তিনি অত্যন্ত ব্যাকুলভাবে নিজের স্ত্রী, কন্যা, বোনদের নাম করেছিলেন এবং জ্ঞান হারাবার আগে বলে উঠেছিলেন, কেন আমি একবার দেশে ফিরে গেলাম না? আমি এই পৃথিবীতে আমার প্রিয় অনেক কিছু জিনিস রেখে গেলাম। বায়রনের মৃত্যু 1824 সালে। সত্যিকারের কবির চরিত্র ছিল বায়রনের। কবিত্বের দুঃখ ছিল, মাই প্যাং শ্যাল ফাইন্ড এ ভয়েস। আমার দুঃখ একদিন কবিতার ভাষা পাবে। কিন্তু বড় তাড়াহুড়োর মধ্যে তার জীবন কেটে গেল। কবিতার ভাষা খুঁজে পাওয়ার সময় হলো না। আজ কবিত্বের বিচারে বায়রনের আসন স্বল্পজীবী শেলি ও কিটসের নিচে। কিন্তু সমকালের ওপর কি প্রচণ্ড প্রভাব বিস্তার করেছিলেন বায়রন। অন্য লোকের কথা দূরে থাক, স্বয়ং গেটে বায়রন সম্বন্ধে বলেছিলেন, ইংরেজরা যাই বলুক, ইংল্যান্ডের যদি সত্যিই কিছু দেখাবার থাকে তবে শেক্সপিয়ারের পরই বায়রন। বায়রনের কবিতার সেই প্রথম দুটি আজ আর নেই, কিন্তু রোম্যান্টিক কবির মূর্তি হিসেবে নিঃসঙ্গ এবং রহস্যময় জীবন কাটাবার জন্য বায়রনের নাম চিরকাল উজ্জ্বল।